তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তড়িৎ বিশ্লেষণ এবং ফ্যারাডের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার আগে আমরা গত ক্লাসের আমাদের কিছু টপিকস বাকি ছিল, সেগুলো একটু আমরা প্রথমে আলোচনা করে নিই। আজকের ক্লাসের শিক্ষণফল হবে তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা, তড়িৎ বিশ্লেষ্যের গণমাত্রা পরিবর্তনে তুল্য পরিবাহিতার পরিবর্তন, পরিবাহিতা কোষ ও কোষ ধ্রুবক, পরিবাহিতা কোষের গাণিতিক সমস্যা, তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত ফ্যারাডের প্রথম সূত্র। তাহলে আমরা প্রথমে আসি তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা। সাধারণত কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তড়িৎ পরিবহনের ক্ষমতাকেই তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা বলে। এই তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা পরিমাণগতভাবে তড়িৎ বিশ্লেষ্যের রোধের ব্যস্তানুপাতিক। তাহলে প্রথমে আমরা জানি তড়িৎ বিশ্লেষ্যের রোধ কি। কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের সময় আয়নগুলোর মাধ্যমে তড়িৎ প্রবাহে যে বাধাপ্রাপ্তি ঘটে সেটি হলো ওই তড়িৎ বিশ্লেষ্যের রোধ। তড়িৎ বিশ্লেষ্যের রোধকে আমরা জানি আর দ্বারা প্রকাশ করা হয় এবং সাধারণত তড়িৎ বিশ্লেষ্যের রোধ ওহমের সূত্র মেনে চলে। যে কোনো তড়িৎ পরিবাহের মতো তড়িৎ বিশ্লেষ্য রোধও কে ওহমের সূত্র মেনে চলে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখে নেই ওহমের সূত্র অনুসারে আমরা জানি যে রোধ যদি আর হয় তাহলে ওই তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা এল হবে 1/r। এল হলো এখানে এল হলো তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা। তড়িৎ বিশ্লেষ্যের তাহলে পরিবাহিতার একক কি হবে? এখানে এল হলো তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা। তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা। আর হলো তড়িৎ বিশ্লেষ্যের রোধ। তাহলে তড়িৎ বিশ্লেষ্যের একক কি হবে? তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতার একক তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতার একক হবে রোধের এককের ব্যস্তানুপাতিক। রোধের একক 1 রোধের একক। তাহলে রোধের একক আমরা জানি কি? ওহম। তাহলে তড়িৎ বিশ্লেষ্যের একক আসবে পার ওহম বা একে মহ বলা হয়। মহ, এটি সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষ্যের একক মহ। কিন্তু এসআই এককে তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতাকে সিমেন্স বলা হয়। সেটিকে বলা হয় সিমেন্স। তাহলে সেটি কি হবে? সিমেন্স। এটি সিমেন্স। এটি হলো এসআই এককে, অর্থাৎ আন্তর্জাতিক এককে তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতার একক হবে সিমেন্স। এই যে তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা, সাধারণত বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতাকে তুলনা করার জন্য তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতাকে তিনটি ভাগে ভাগ করে প্রকাশ করা হয়। সেটি কি কি আমরা একটু জেনে নেই। এক নম্বর হলো তড়িৎ বিশ্লেষ্যের আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা একে কাপ্পা দ্বারা সূচিত করা হয়। এটাকে বলা হয় কাপ্পা। কি বলা হয়? কাপ্পা। এটি ল্যাটিন অক্ষর কাপ্পা দ্বারা সূচিত করা হয়। 2 নম্বর হলো তড়িৎ বিশ্লেষ্যের তুল্য পরিবাহিতা। তুল্য পরিবাহিতা একে
ল্যামডা দ্বারা সূচিত করা হয়, ল্যামডা। 3 নম্বর হলো তড়িৎ বিশ্লেষ্যের মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতা একে ল্যামডা এম অথবা মিউ, মিউ দ্বারা সূচিত করা হয়, এটি মিউ। এবার আমরা আসব তড়িৎ বিশ্লেষ্যের আপেক্ষিক পরিবাহিতা কি। তড়িৎ বিশ্লেষ্যের আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা জানার আগেই আমরা ওহমের সূত্র অনুসারে জানি, তোমরা জানো যে ওহমের সূত্র অনুসারে রোধের দুইটি সূত্র আছে, একটি হলো দৈর্ঘ্যের সূত্র, আরেকটি হলো তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। সাধারণত কোনো পরিবাহীর যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে কি তার রোধ বৃদ্ধি পায়, আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়। তাইলে আমরা রোধের সাথে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একটি সম্পর্ক নির্ণয় করি। প্রথমেই দেখি এইরকম একটি এটি আমরা এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি তড়িৎদ্বার, এটিও এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি তড়িৎদ্বার। এই তড়িৎদ্বার দুইটি পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে বা এল সেন্টিমিটার যদি ধরি, প্রথমে আমরা এল সেন্টিমিটার দূরত্বে আছে। এইখানে একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ রেখে আমরা যদি এখানে তড়িৎ পরিবহন করি তাহলে এখানে থাকবে একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ পরস্পর থেকে এই যে দুইটি তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারের ক্ষেত্রফল এ সেন্টিমিটার স্কোয়ার আমরা যদি ধরি, এ সেন্টিমিটার স্কোয়ার, আর তড়িৎদ্বার দুইটি পরস্পর থেকে এল সেন্টিমিটার দূরত্বে আছে। এবং এই তড়িৎদ্বার দ্বয়ের মাঝখানে আমরা কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ রেখে যদি তড়িৎ প্রবাহিত করি তাহলে যে রোধ হবে সেই রোধের সাথে তার এই দৈর্ঘ্য এবং তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সম্পর্কটি কি হবে, ওহমের সূত্র অনুসারে সেটি কি হবে, আর প্রপোর্শনাল এল বাই এ। এখানে খেয়াল করো, আর হলো রোধ, এল হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর দুইটির এই যে পরিবাহী পদার্থের যেই পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের দুইটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব এল সেন্টিমিটার, তাহলে এল, আর এ হলো এখানে তড়িৎদ্বার দ্বয়ের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এখানে কি আসবে, আমরা লিখতে পারি আর সমানুপাতিক ধ্রুবকটি উঠালে একটি সমানুপাতিক ধ্রুবক আমরা এখানে দিতে হবে, সেটি হলো এটিকে বলা হয় রো। রো এখানে একটি সমানুপাতিক ধ্রুবক, এখানে রো একটি সমানুপাতিক ধ্রুবক। রো এর মান, এই যে রো এর মান পদার্থের বা তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতির উপর নির্ভর করে, এখানে দেখে নাও, যদি এল যদি 1 সেন্টিমিটার হয়, অর্থাৎ এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দুইটি তড়িৎদ্বারের দ্রবণের দুইটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব এল সেন্টিমিটার, যদি এটি যদি 1 সেন্টিমিটার হয় এবং এ যদি 1 সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে সেক্ষেত্রে রোধের মান কি হবে আমরা দেখি।
L সেন্টিমিটার এবং A 1 সেন্টিমিটার স্কোয়ার যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে R ইজ ইকুয়ালস রো, এটি দেখো 1/1 অর্থাৎ R ইজ ইকুয়ালস রো। তাহলে এইখান থেকে আমরা এই রো এর সংজ্ঞা পেয়ে যাব। এখানে রোকে আপেক্ষিক রোধ বলা হয়, রোকে আপেক্ষিক রোধ, তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক রোধ বলা হয় বা স্পেসিফিক কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইট। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যদি এখন রো এর সংজ্ঞা দিই তাহলে কি হবে, 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত 1 সেন্টিমিটার স্কোয়ার দুইটি তড়িৎদ্বারের মধ্যবর্তী স্থানে কোনো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা পদার্থের দ্রবণ রাখলে ওই পরিবাহীর তড়িৎ বিশ্লেষণ কালে তড়িৎ প্রবাহ কালে যেই রোধ হবে সেটিকে বলা হয় এর আপেক্ষিক রোধ। তাহলে আমরা আপেক্ষিক রোধের সংখ্যা পেয়ে গেলাম। যদি 1 সেন্টিমিটার দূরত্বে, খেয়াল করো, যদি 1 সেন্টিমিটার দূরত্বে দুইটি তড়িৎদ্বারকে স্থাপন করে এদের মাঝখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ রেখে তড়িৎ প্রবাহিত করলে যে রোধ হবে সেই রোধ হলো ওই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর আপেক্ষিক রোধ। এখানে দেখো আমরা এক কথায় বলে ফেলতে পারি যে এই যে যদি এটি একটি পাত্রই হয় তাহলে পাত্রটির আয়তন কত হবে, তাহলে পাত্রটির আয়তন হবে এটা দৈর্ঘ্য, আর এটা কি, এটা দেখো প্রস্থ এবং উচ্চতা যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এটি আয়তন, অর্থাৎ 1 সেন্টিমিটার স্কোয়ার 1 সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব 1 ঘন সেন্টিমিটার কিউব আয়তনের কোন তড়িৎ বিশ্লেষ্যের রোধকে এর আপেক্ষিক রোধ বলা হয়, আপেক্ষিক রোধ বলে। একে আমরা বলছি কি দ্বারা, কাপ্পা দ্বারা। এইখানে দেখো এই যে এখানে এটি হলো আপেক্ষিক রোধ, 1 সেন্টিমিটার কিউব আয়তনের কোনো তড়িৎ বিশ্লেষ্যের রোধকে এর আপেক্ষিক রোধ বলে। এবার আসব এই আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। তাহলে আপেক্ষিক রোধের বিপরীত রাশি কি সেটি দেখি। তাহলে আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে এর আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে তড়িৎ বিশ্লেষ্যের আপেক্ষিক পরিবাহিতা বলে, আপেক্ষিক পরিবাহিতা বলে। এখানে আসো, তাইলে আমরা যদি এটি করি তাহলে সেক্ষেত্রে কি আসবে, আপেক্ষিক পরিবাহিতাকে কাপ্পা দ্বারা সূচিত করা হয়। তাহলে কাপ্পা ইজ ইকুয়ালস 1/1 রো। এবার দেখো এক্ষেত্রে আমরা কাপ্পায়ের এখন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর এখানে আপেক্ষিক পরিবাহিতা বলতে কি বোঝায় সেটি আমরা এখন সংজ্ঞায়িত করতে পারবো। সেক্ষেত্রে কি, 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত কি 1 বর্গ সেন্টিমিটার স্কোয়ার তড়িৎদ্বারের ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি তড়িৎদ্বারের মধ্যবর্তী স্থানে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ রেখে এর যে পরিবাহী রাখলে যে পরিবাহিতা হবে সেটি হলো এর আপেক্ষিক পরিবাহিতা। অর্থাৎ আবার আমরা এই ক্ষেত্রে ওই তো আপেক্ষিক রোধের মতো সংজ্ঞায়িত করতে পারি, 1 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট কোন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাকে এর আপেক্ষিক রোধ বলে, আপেক্ষিক রোধ বলে। একে কি দ্বারা, কাপ্পা দ্বারা সূচিত করা হয়।
এটি। এবার আসো আমরা এবার কাপ্পার সাথে রোধের সম্পর্ক স্থাপন করব। তাহলে আমরা জানি রোধ আর ইজ ইকুয়ালস কি রো ইন্টু এল বাই এ। তাহলে এক্ষেত্রে রো ইজ ইকুয়ালস কি আসবে, রো ইজ ইকুয়ালস কি আসবে সেক্ষেত্রে আর এ বাই এল। আমরা যদি এই রো এর মান এইখানে বসাই দেই তাহলে কি আসবে, এখান থেকে যদি এখানে বসাই দেই তাহলে কি আসবে মানটি দেখো 1 বাই আর এ বাই এল, অর্থাৎ কি আসবে এল ডিভাইড বাই আর এ, 1 বাই আর ইন্টু এল বাই এ। একটু আগে আমরা করেছি 1 বাই আর হলো কি তোমার সাধারণ রোধ, এখানে দেখ সাধারণ পরিবাহিতা, এটি এল হলো ওই কোন তড়িৎ বিশ্লেষের সাধারণত তড়িৎ পরিবাহিতাকে এল দ্বারা সূচিত করা হয়, তাহলে এল বাই এ। এবার আমরা এই আপেক্ষিক তড়িৎ বিশ্লেষের পরিবাহিতার একক কি হবে সেটা আমরা একটু দেখে নেই। তাহলে আপেক্ষিক তড়িৎ বিশ্লেষের একক কি হবে এক্ষেত্রে, এটি দেখো কাপ্পা ইজ ইকুয়ালস, তাহলে আমরা পেলাম কাপ্পা ইজ ইকুয়ালস এল কে এল বাই এ। তাহলে আপেক্ষিক তড়িৎ পরিবাহিতার একক কি ছিল, পার ওহম ছিল, পার ওহম। আর এই ক্ষেত্রে কি আসবে, এটি হলো সেন্টিমিটার, এটি সেন্টিমিটার স্কোয়ার, তাহলে কি আসবে ওহম পার সেন্টিমিটার। এটি হলো সিজিএস পদ্ধতিতে। আবার যদি সেটি এমকেএস পদ্ধতিতে হয় তাহলে সেটি কি হবে এস ইনভার্স 1 সিমেন্স। এটি হলো সিমেন্স পার ওহম বা পরিবাহিতাকে আমরা কি বলছি সিমেন্স মোহ। এটি হলো কি সিমেন্স পার মিটার, এটি হলো এসআই এককে। এই হলো আপেক্ষিক পরিবাহিতার একক। এবার আমরা আসব তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা কি। তাহলে তুল্য পরিবাহিতার ক্ষেত্রে আবার দেখব যে তখন আমরা যদি দেখি যে এইখানে কেন তুল্য তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা এবং মোলার পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে হলো যে তুল্য পরিবাহিতা এবং মোলার আমরা যদি বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতার যদি তুলনা করতে চাই তাহলে সেক্ষেত্রে তাদের তুলনাটা সঠিক হয় না। তাহলে সঠিক মানের জন্য, কারণ এক্ষেত্রে তোমার সাধারণ তড়িৎ বিশ্লেষের পরিবাহিতার ক্ষেত্রে গণমাত্রা কোনো উল্লেখ থাকে না এবং সেই ক্ষেত্রে তখন কি হবে তাদের সঠিকভাবে তুলনাটা হবে না। এইবার আমরা আসব যে তাহলে তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা কি। তুল্য পরিবাহিতা হলো এখানে দেখে নাও 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুইটি তড়িৎ দ্বারের, এখানে আমরা যদি তড়িৎ দ্বারের ক্ষেত্রফল সম্পর্কে কোনো কিছু উল্লেখ না করে সেখানে যদি 1 গ্রাম তুল্য ভর কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ রাখি, 1 তুল্য ভর পরিমাণ কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যদি দ্রবণ রাখি 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয় তাহলে তখন যে রোধ হবে সেই রোধটি হলো তার তুল্য পরিবাহিতা। তাহলে আমরা ডেফিনেশনে আসি যে 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুইটি তড়িৎ দ্বারের মধ্যবর্তী স্থানে 1 গ্রাম তুল্য ভর বা 1 তুল্য ভর পরিমাণ কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ রেখে যদি সেখানে তড়িৎ প্রবাহিত করা হয় তাহলে যে রোধ হবে সেই রোধকে বলা হয় ওই তড়িৎ বিশ্লেষ্যের তুল্য পরিবাহিতা। তাহলে তুল্য পরিবাহিতাকে কি দ্বারা, ল্যামডা দ্বারা সূচিত করা হয়। এবার ল্যামডা এর সাথে আমরা দেখব কাপ্পা এর সম্পর্ক কি, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্যের তুল্য পরিবাহিতার সাথে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক কি। তড়িৎ বিশ্লেষ্যের তুল্য পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক। এটি কি দেখে নাও, এক্ষেত্রে তুল্য পরিবাহিতাকে ল্যামডা দ্বারা সূচিত করা হয়। এখানে ল্যামডা হলো
এখানে শুধুমাত্র 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করে এবং এক তুল্য ভর। তোমরা নিশ্চয়ই তুল্য ভরের সংজ্ঞা জানো। সাধারণত কোনো পদার্থের যে পরিমাণ ভরে 1 গ্রাম ভরের হাইড্রোজেন অথবা 8 ভাগ ভরের অক্সিজেন অথবা 35.5 ভাগ ভরের ক্লোরিন বিদ্যমান থাকে, সেই ভরকে বলা হয় ওই পদার্থের তুল্য ভর। আবার বলছি, বুঝে নাও, তুল্য ভর। তুল্য ভর বলতে কি বোঝায়? যদি কোনো বস্তুর যে পরিমাণ ভরে 1 গ্রাম ভরের হাইড্রোজেন এবং 8 গ্রাম ভরের অক্সিজেন অথবা 35.5 গ্রাম ভরের ক্লোরিন বিদ্যমান থাকে, সেই ভরকে বলা হয় এর তুল্য ভর, অথবা এদের সমতুল্য ভর যদি উপস্থিত থাকে। আমরা দেখে নিই একটা, যেমন মনে করো সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডের তুল্য ভর কত হবে? তুল্য ভর, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? এখানে দেখো আণবিক ভর হলো কি 23 প্লাস কি 35.5, অর্থাৎ কত 58.5। এটি হলো তার আণবিক ভর। তাহলে এই 58.5 গ্রাম ভরের মধ্যে 35.5 গ্রাম ভরের ক্লোরিন বিদ্যমান, সেই জন্য এই ভরটাকে বলা হয় তার তুল্য ভর 58.5। যদি আমরা হিসাব করি সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত, তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তাহলে কত হবে? সালফিউরিক অ্যাসিডের 98 ভাগ, এখানে ভরের মধ্যে হাইড্রোজেন আছে কয় ভাগ? হাইড্রোজেন আছে 2 গ্রাম। তাহলে 2 গ্রাম ভরের হাইড্রোজেন আছে 98 গ্রাম ভরের সালফিউরিক অ্যাসিডে। তাহলে 1 গ্রাম ভরের হাইড্রোজেন আছে কোথায়? কত গ্রাম ভরের সালফিউরিক অ্যাসিডে? 49। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এটি 2 দ্বারা ভাগ হবে 49। এটি হলো সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর। আবার এখানে দেখবা আয়নিক যৌগের ক্ষেত্রে তাদের তুল্য ভর বের করার একটি সোজা নিয়ম হলো যে কোনো আয়নিক যৌগের মোট ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা জানলে তুমি তাদের তুল্য ভর বের করতে পারবে। যেমন মনে করো আমরা যদি বলি যে সোডিয়াম কার্বনেট এর তুল্য ভর কত, তাহলে এর তুল্য ভর হলো সোডিয়াম কার্বনেটকে যদি ভাঙো তাহলে দেখি কি আছে, সোডিয়াম আয়ন কয়টা? 2টা, আর হলো কি কার্বনেট। তাহলে ক্যাটায়নের মোট চার্জ কত? 1 প্লাস 1 প্লাস কত? 2 প্লাস। তার মানে তার মোট চার্জ হলো +2। এই +2 দ্বারা যদি তার আণবিক ভরকে ভাগ করো, 2 দ্বারা যদি ভাগ করো, তাহলে তার আণবিক ভর 106 ভাগ করো 2 দ্বারা, তাহলে সেটি কত আসবে? 53। ঠিক এইভাবে তুমি বের করতে পারবে যে কোনো আয়নিক যৌগের তুল্য ভর কি হবে। ওই যৌগের আণবিক ভরকে কি করতে হবে? তাদের ওই অণুতে বিদ্যমান যে ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা দ্বারা ভাগ করলে এর তুল্য ভর পেয়ে যাবে। আমি আবার বলছি, যদি মনে করো তোমরা এখানে কপার সালফেট এর তুল্য ভর বের করবে। কপার সালফেটের তুল্য ভর কত হবে? তাহলে কপার সালফেটের এখানে টোটাল চার্জ কত? +2। তাহলে তার আণবিক ভর কত? 63.5 প্লাস কত? 32 প্লাস 16 ইন্টু 4 ডিভাইডেড বাই 2। এটি করলে তার কি পেয়ে যাবে? তার তুল্য ভর পেয়ে যাবে। তাহলে এইরকম তুল্য ভর, 1 গ্রাম তুল্য ভর বলতে যেটা বোঝায় সেটি হলো এরকম। তোমার যেমন এই সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে 53 হলো তার 1 গ্রাম তুল্য ভর বা এক তুল্য ভর। সহজে এক তুল্য ভর বললে বিষয়টি একদম সহজ হয়ে যায়। তাহলে তার এক তুল্য ভর কত? 53 গ্রাম। তাহলে এইরকম 53 গ্রাম যদি 53 গ্রাম সোডিয়াম কার্বনেট যদি তোমার কি 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুইটি তড়িৎদ্বারের মাঝখানে রেখে তার মধ্যে যে তড়িৎ প্রবাহিত করলে যে রোধ হবে সেটি হলো তার আপেক্ষিক রোধ, এবং ওই আপেক্ষিক রোধের বিপরীত রাশি হলো তার পরিবাহিতা। বা সহজে বলে ফেলো যে কি 1 সেন্টিমিটার, আমরা যদি লিখি 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুইটি তড়িৎদ্বারের মধ্যবর্তী স্থানে এক তুল্য ভর পরিমাণ কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ রেখে তড়িৎ প্রবাহিত করলে যে পরিবাহিতা হবে সেটি হলো তার তুল্য পরিবাহিতা। তাইলে এবার আসি তুল্য পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্কটা কি বুঝে নাও। এখানে কিন্তু শুধুমাত্র তার দুইটি তড়িৎদ্বারের দূরত্ব দেওয়া আছে, কিন্তু
এই তড়িৎদ্বারের কোনো ক্ষেত্রফল উল্লেখ করা নাই, তড়িৎদ্বারের কোনো ক্ষেত্রফল উল্লেখ করা নাই। আমরা যদি ধরে নেই যে এই পুরো তড়িৎদ্বার সহ এই যে এই পাত্রটার আয়তন 20 সেন্টিমিটার কিউব, যদি 20 সেন্টিমিটার কিউব আমরা আয়তন ধরি, তাহলে কি হবে? 20 সেন্টিমিটার কিউব আয়তন মানে কি? এটা 1 সেন্টিমিটার থাকবে, আর এটা হলো 20 সেন্টিমিটার স্কোয়ার। 20 সেন্টিমিটার স্কোয়ার যদি দুইটি তড়িৎদ্বারের ক্ষেত্রফল হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? এটির আয়তন হবে 20 সেন্টিমিটার কিউব। তাহলে এরকম 20 সেন্টিমিটার কিউব আয়তনের ক্ষেত্রে তার 20 সেন্টিমিটার কিউব আয়তনের তড়িৎ পরিবাহিতা হলো এর কি তুল্য পরিবাহিতা, কারণ এখানে আছে কত? 1 গ্রাম তুল্য ভর বা 1 তুল্য ভর পরিমাণ আছে। 1 তুল্য ভর পরিমাণ আছে কোথায়? 20 সেন্টিমিটার কিউবে। 20 সেন্টিমিটার কিউব একটি দ্রবণে, তাহলে 20 সেন্টিমিটার কিউব দ্রবণের এই মোট তুল্য পরিবাহিতা হবে কি? তার তোমার 1 সেন্টিমিটার আয়তনের তুল্য পরিবাহিতা এবং ইন্টু তার মোট আয়তনের গুণফল, অর্থাৎ সেক্ষেত্রে হলো আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা। এখানে দেখো কাপ্পা ইন্টু ভি, এটি হলো তার তুল্য পরিবাহিতা। আবার বলছি এই যে কাপ্পা কি? 1 সেন্টিমিটার কিউব আয়তনের কি পরিবাহিতা, এটি 1 সেন্টিমিটার কিউব আয়তনের পরিবাহিতা। তাহলে এটি হলো টোটাল কত আছে? টোটাল আছে 20 সেন্টিমিটার কিউব আয়তন। তাহলে 20 সেন্টিমিটার আয়তনের মধ্যে আমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিমাণ কত? 1 তুল্য ভর। তাহলে এখানে যেহেতু 1 তুল্য ভর পরিমাণ আছে, তাহলে এটি হলো এখানে এই পাত্রে অবস্থানকারী তড়িৎ বিশ্লেষ্যের তুল্য পরিবাহিতা। তাহলে তুল্য পরিবাহিতার সাথে আমার আপেক্ষিক পরিবাহিতার সম্পর্কে কি? আপেক্ষিক পরিবাহিতাকে যদি আয়তন দ্বারা গুণ দেওয়া হয় তাহলে কি তুল্য পরিবাহিতা পাওয়া যাবে। এবার আসি যে যদি এখানে 53 গ্রাম না থেকে যদি এখানে 106 গ্রাম থাকে, 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের দ্রবণ আছে। 106 গ্রাম সোডিয়াম কার্বনেট মানে কত? তার কত তুল্য ভর আছে? তার তুল্য ভর হলো 106 গ্রাম। তার এখানে নমুনা পদার্থের পরিমাণ কত? 106। তাহলে তাকে তুল্য ভর দ্বারা যদি ভাগ করো তাহলে সেটি কত আসবে? এটি আসবে কত? 53। তাহলে কত আসবে? 2। তার মানে 2 তুল্য গ্রাম পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে কোথায়? 20 সেন্টিমিটার কিউব দ্রবণে। এরকম যদি হয়, কিন্তু আমরা যদি মানে লিখে দেই যে সি গ্রাম তুল্য ভর পার লিটার, অর্থাৎ প্রতি লিটারের কি সি গ্রাম আছে, আমরা ধরে নিলাম সি গ্রাম তুল্য ভর কোন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে। এখানে দেখো সি গ্রাম পার লিটার, এখানে সি গ্রাম পার লিটার তুল্য ভর কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ আছে। পদার্থের দ্রবণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? সি গ্রাম তুল্য ভর পার লিটার, এটি এইভাবে লিখলে ভালো। সি গ্রাম তুল্য ভর পার লিটার কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের তুল্য পরিবাহিতা তখন কত হবে? তাহলে সেক্ষেত্রে আমরা লিখব সি গ্রাম তুল্য ভর আছে, সি গ্রাম তুল্য ভর পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ আছে কত? 1000 মিলিলিটারে, 1000 মিলিলিটার বা 1000 সেন্টিমিটার কিউব দ্রবণ। তাহলে এক্ষেত্রে 1 গ্রাম তুল্য ভর পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ থাকবে কোথায়? কি 1000 ডিভাইডেড বাই কি তোমার সি, এত সেন্টিমিটার কিউব পার কে গ্রাম ইকুইভ্যালেন্ট। গ্রাম ইকুইভ্যালেন্ট, এটা দেখো গ্রাম ইকুইভ্যালেন্টকে এইভাবে লেখা হয় পার গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা পেয়ে গেলাম 1 গ্রাম তুল্য ভর কিউবের আয়তন কত। এই আয়তনটা কি? সেটি হলো 20 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, অতএব কি লিখতে পারি? কাপ্পায় একই থাকবে ইন্টু কি 1000 ডিভাইডেড বাই কি সি, এটা এত সেন্টিমিটার কিউব গ্রাম ইকুইভ্যালেন্ট। এটি হলো
তুল্য পরিবাহিতার সাথে আপেক্ষিক পরিবাহিতা সম্পর্ক। এবার আমরা আসব মোলার পরিবাহিতা কি। তাহলে মোলার আচ্ছা তুল্য পরিবাহিতার একক কি আসবে, তুল্য পরিবাহিতার একক কি আসবে, তাহলে আমরা এটি সেটি দেখে নেই। তাহলে কাপ্পায়ের একক আমরা পেয়েছি কি, কাপ্পায়ের একক আমরা একটু আগে পেলাম, কাপ্পা ইজিক্যালস কি কি সেটি হলো ওহম পার সেন্টিমিটার। আর এখানে আছে কি ইন্টু এখানে 1000 তো থাকবে, সেটা কি হবে সেন্টিমিটার কিউব আর কি গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে সেটি কি আসবে গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে এক্ষেত্রে আসবে ওহম পার ওহম কি সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট, পার গ্রাম ইকুইভ্যালেন্ট। এটি হলো সিজিএস ইউনিট, সিজিএস একক। আর যদি এটি এসআই এককে যায় তাহলে এস সিমেন্স কি মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট এটি কি হবে এসআই একক হবে। এটি হলো তুল্য পরিবাহিতার সাথে কি তোমার তড়িৎ বিশ্লেষণ পরিবাহীর আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক এবং তাদের একক। এবার আসবা আমরা তড়িৎ বিশ্লেষণের মোলার পরিবাহিতা। তাহলে মোলার পরিবাহিতাও একই প্রায় সংজ্ঞাটা এর মতোই, কিন্তু একটু চেঞ্জ আছে। সেটি হলো সেখানে যদি 1 মোল কোনো তড়িৎ বিশ্লেষ্য থাকে, 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ যদি থাকে 1 সেন্টিমিটার দূরত্বে, এটি যদি তোমার কি হয় সেখানে 1 সেন্টিমিটার দূরত্বে তোমার রেখে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ রেখে সেখানে যে তড়িৎ প্রবাহিত করলে যে পরিমাণ পরিবাহিতা হয় সেটি হলো তার মোলার পরিবাহিতা। আবার বলছি 1 সেন্টিমিটার দূরত্বে 2টি তড়িৎদ্বার স্থাপন করে এর মধ্যে কোনো তড়িৎ বিশ্লেষ্য 1 মোল পরিমাণ কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ রেখে তড়িৎ প্রবাহিত করলে যে পরিবাহিতা হয় সেটি হলো ওই তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতা। একে কি ল্যামডা এম দ্বারা সূচিত করা হয়। তাহলে ল্যামডা এম এর সাথে আবার তুল্য পরিবাহিতার সাথে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক কি, মোলার পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক কি সেটি আমরা দেখে নেই। সেটি হলো দেখো মোলার পরিবাহিতা হলো ল্যামডা এম ইজিক্যালস, এখানে আবার খেয়াল করো যদি এটি এখানে যদি 20 সেন্টিমিটার কিউব টোটাল আয়তন হয় তাহলে 20 সেন্টিমিটার কিউব আয়তন, 1 সেন্টিমিটার কিউব আয়তনের তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা হলো কি আপেক্ষিক পরিবাহিতা। কিন্তু এখানে কিন্তু এই মোলার পরিবাহিতার ক্ষেত্রে শুধুমাত্র পদার্থের পরিমাণের কথা বলা হয়েছে, কিন্তু তড়িৎ বিশ্লেষের দ্রবণের যে তোমার আয়তন বা 2টি তড়িৎদ্বারের ক্ষেত্রফলের পরিমাণ কিন্তু কোনো উল্লেখ করা নাই। তাহলে টোটাল ক্ষেত্রফলের মধ্যে যদি 1 মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য থাকে তাহলে এটি হবে তার এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মোলার পরিবাহিতা। তাহলে এর মোলার পরিবাহিতার সাথে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক কি, তাহলে 1 সেন্টিমিটার কিউব দ্রবণের যে তোমার পরিবাহিতা সেটি হলো আপেক্ষিক পরিবাহিতা, তাকে যদি আমরা আয়তন দ্বারা গুণ দেই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো মোলার পরিবাহিতা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কাপ্পা হলো 1 সেন্টিমিটার কিউব আয়তনের তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা ইন্টু হলো বি, এটি দেখো বি হলো তোমার মোট আয়তন। তাহলে এবার আমরা আসব এই যে 20 সেন্টিমিটার কিউব আয়তনের মধ্যে তোমার কি 1 মোল পরিমাণ কোনো পদার্থের দ্রবণ আছে। এখন যদি সেখানে তোমার গণমাত্রা দেওয়া থাকে যে এখানে তোমার দেওয়া থাকলো যে 3 মোল পার লিটার দ্রবণের মোলার পরিবাহিতা, এটা দেখো 3 মোল পার লিটার দ্রবণের মোলার পরিবাহিতা। তাহলে এই সি মোল পার লিটার মানে কি, এইখানে তোমার দেওয়া আছে সি, তার মোলারিটি হলো সি, অর্থাৎ এখানে সি মোল কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ দেওয়া আছে। তাহলে আমরা লিখব আবার সি মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ আছে 1000 মিলি 1 লিটার বা 1000 মিলিলিটার, একই কথা আমরা লিখব 1000 সেন্টিমিটার আয়তনে, এত আয়তনে। তাহলে এখান থেকে কি আসবে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ আছে, তাহলে কত হবে 1000
ডিভাইডেড বাই কি তোমার সি, তাহলে এত সেন্টিমিটার কিউব পার মোল, এটি হলো এর একক হবে। তাহলে সেক্ষেত্রে এটি হলো কিন্তু বি, এই যে এইটি হলো তোমার কি, এটি হলো বি, অর্থাৎ 20 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা এক্ষেত্রে বসাই দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, কাপ্পা কাপ্পা ইন্টু কি 1000 ডিভাইডেড বাই কি সি, এত কি সেন্টিমিটার কিউব পার মোল। তাহলে এর একক আসবে তোমার তুল্য পরিবাহিতার মতোই এর একটা একক আসবে। তাহলে কাপ্পা এর একক কি আমরা জানি, পার ওহম পার সেন্টিমিটার, তাহলে এক্ষেত্রে কি আসবে সেন্টিমিটার কিউব পার মোল এটা। তাহলে এক্ষেত্রে দেখো এখানে কি থাকবে, পার ওহম সেন্টিমিটার স্কোয়ার পার মোল, এটি হলো সিজিএস, সিজিএস এককে তার একক, সিজিএস পদ্ধতিতে তার একক। এবার আসবে যদি আমরা সেক্ষেত্রে এসআই একক বলি, সেটা হলো সিমেন্স মিটার স্কোয়ার পার মোল, এটি হলো তোমার এসআই এককে এর একক। এবার আসবো আমরা তড়িৎ, এই যে বিশ্লেষ্যের পরিবাহিতার সাথে গণমাত্রার পরিবর্তন। আমরা এই যে তড়িৎ বিশ্লেষের এখানে একটা বিষয় খেয়াল রাখো, তুল্য পরিবাহিতার ক্ষেত্রে আয়তন নির্দিষ্ট নয়, কিন্তু তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে আয়তন নির্দিষ্ট এবং 1 সেন্টিমিটার কিউব। আর তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার ক্ষেত্রে কিন্তু আয়তন এবং গণমাত্রা কিন্তু নির্দিষ্ট নয়, এখান থেকে ধরে নিতে হবে তাদের এক মূল হিসাবে তাদেরকে হিসাব করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখব তড়িৎ বিশ্লেষের এই যে পরিবাহিতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। এটা না, এটা পরেরটা, আগেরটা আমরা একটা স্লাইডে দেখে নেই তড়িৎ বিশ্লেষণ পদার্থের, এর আগে নাই হলো 10 নম্বর স্লাইড দিয়েছিলাম, 13 আচ্ছা ঠিক আছে। তড়িৎ বিশ্লেষের গণমাত্রা পরিবর্তনে তুল্য পরিবাহিতার কি কি পরিবর্তন আমরা একটু জেনে নিই। তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্ষেত্রে খেয়াল রাখো, যখন তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের দ্রবণ এখানে নেওয়া হবে, এখানে তুল্য পরিবাহিতার ক্ষেত্রে যদি গণমাত্রার বৃদ্ধি করা হয় তাহলে তাদের পরিবাহিতা বাড়বে না কমবে, আর মোলার পরিবাহিতা বাড়বে না কমবে। আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে আগে হিসাব করে আগে ব্যাখ্যা করে নেই। আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে যদি গণমাত্রা বৃদ্ধি পায় তাহলে তার আয়তন একই থাকবে। তাহলে আয়তন যদি একই থাকে, খেয়াল রাখো আয়তন এখানে নির্দিষ্ট, তাহলে আমরা যদি গণমাত্রা তোমার পরিবর্তন করি, যদি গণমাত্রা বাড়িয়ে দেই তাহলে কি হবে তোমার, সেক্ষেত্রে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আমরা জানি সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকে। তাহলে সম্পূর্ণরূপে যদি আয়নিত অবস্থায় থাকে, অর্থাৎ তার গাঢ় দ্রবণ হোক আর লঘু দ্রবণ হোক, যে দ্রবণই হোক না কেন সে সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকবে। কিন্তু যখনই গাঢ় দ্রবণ হবে তাহলে সেক্ষেত্রে খেয়াল করো, তখন আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে আয়নগুলো কি হবে, খুব কাছাকাছি এসে যাবে। কাছাকাছি যখন আসবে তাদের মধ্যে সলভেশন এনার্জি তৈরি হবে। সলভেশন এনার্জি যখন তৈরি হয়, অর্থাৎ কি ওই দ্রাবকের অণুগুলোর সাথে তার একটা অ্যাট্রাকশন হবে এবং নিজের আয়নগুলোর মধ্যে একটা আন্তঃনৈবিক আকর্ষণ বৃদ্ধি পাবে। ফলে কি হবে, আয়নিক গতিবেগ, আয়নের গতিবেগ কমে যাবে। আয়নের যখন গতিবেগ কমে যাবে তাহলে কি হবে, সেক্ষেত্রে তার তড়িৎ পরিবাহিতা কমে যাবে। কিন্তু আমরা যদি গণমাত্রা হ্রাস করি, তাহলে গণমাত্রা হ্রাস করলে তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা দুইটাই কিন্তু বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রেও বৃদ্ধি পাবে এবং মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্ষেত্রেও পাবে। আমরা একটু ডিসকাস করতে পারি যে মৃদু তড়িৎ বিশ্লেষক কি এবং তীব্র তড়িৎ বিশ্লেষক কি। মৃদু তড়িৎ বিশ্লেষক হলো, যেমন তুমি ধরে নাও ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এটি ইথানোয়িক অ্যাসিড, এটি জলীয় দ্রবণে খুব কম পরিমাণে আয়নিত হয়। এখানে দেখো এর যে আয়নায়নের মাত্রা সেটি হলো মাত্র 0.4%।
আর যদি সোডিয়াম ক্লোরাইড নাও, এটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটি দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়, এটি 100% আয়নিত হয়। তাহলে এইখানে কি থাকবে, যদি আমরা ঘনমাত্রা হ্রাস করি তখন আয়নগুলো পরস্পর থেকে দূরে চলে যাবে। যখন দূরে চলে যাবে তাহলে কি হবে, পার্শ্ববর্তী আয়নের আকর্ষণ বল কম হবে, ফলে তারা বেশি পরিমাণে তখন তড়িৎ পরিবহন করতে পারবে। সাধারণত আমরা একটা স্লাইড দেখলে বুঝতে পারবো যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের ক্ষেত্রে একটু দেখে নাও স্লাইডটার মধ্যে, যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের যখন আমরা ঘনমাত্রা হ্রাস করব তাহলে সেই ক্ষেত্রে তার তড়িৎ পরিবাহিতা সরলরৈখিকভাবে বৃদ্ধি পায়, প্রায় কিছুটা অনেকটা সরলরৈখিকভাবে বৃদ্ধি পায়। তোমরা স্লাইডটা দেখো, আমি বোর্ডে একটু এঁকে বুঝে দিচ্ছি, সেটা একটু দেখো। এখানে এটি তুল্য পরিবাহিতা বা আমরা যেটাই নেই, যদি তুল্য পরিবাহিতা নেই বা মুলার পরিবাহিতা নেই, যেটি আমরা নেই না কেন এখানে, আর এখানে হলো তোমার ঘনমাত্রার বর্গমূল, মানে কি এই x অক্ষে নিলাম ঘনমাত্রার বর্গমূল আর y অক্ষে নিলাম তুল্য পরিবাহিতা বা মুলার পরিবাহিতা, যে কোনো এটাই নাও না কেন। সেক্ষেত্রে দেখা যায় যে যদি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের ক্ষেত্রে তাদের ঘনমাত্রা কমানো হয় তাহলে কি হবে, তাদের আয়নগুলো পরস্পর থেকে দূরে চলে যায়, পরস্পর থেকে দূরে চলে গেলে তাদের আয়নের গতিবেগ বৃদ্ধি পায়, ফলে এরা কি বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারে। এদের ক্ষেত্রে দেখা যায় যেমন পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা যদি দেখি, এর তড়িৎ পরিবাহিতা আস্তে আস্তে এরকম করে বাড়তে থাকে, এর একটা পর্যায়ে গিয়ে তার ঘনমাত্রা যদি আরো বেশি হ্রাস করা হয় এরপরে আর তার তুল্য পরিবাহিতা বা ঘনমাত্রা হ্রাস পায় না বা বৃদ্ধি পায় না, তাহলে সেই ক্ষেত্রে তখন আর তুল্য পরিবাহিতার আর কোনো পরিবর্তন হয় না। এই ধরনের ওই অবস্থায় ওই পরিবাহিতাটাকে বলা হয় তোমার অসীম লঘুতায় পরিবাহিতা। এটাকে ডেল্টা নট দ্বারা, এই ল্যামডা নট দ্বারা সূচিত করা। এটাকে যদি এক্সট্রাপোলেট করো তখন সেটি হবে ল্যামডা নট, এটি হবে ল্যামডা নট। এটিকে বলা হয় অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা। আর যদি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের কথা আমরা ব্যাখ্যা করি তাহলে দেখব যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ খুব কম পরিমাণে আয়নিত হয়। এর যত বেশি এই দ্রবণটাকে লঘু করা হবে, পাতলা করা হবে, তাহলে কি হবে, এর ডিসোসিয়েশন রেট বেড়ে যাবে, বিয়োজন মাত্রা বেড়ে যাবে। অর্থাৎ আগে যদি 0.4% আয়নিত হতো, তাইলে এখন যদি তার লঘু করা হয় এর চেয়ে মনে করো 10% এর আয়নিত হয়ে গেল, তাহলে তার কি 10% আয়নিত হলে দ্রবণে আয়নের সংখ্যা বেড়ে গেল, আয়নের সংখ্যা বেড়ে গেলে পরিবাহিত তড়িতের পরিমাণ বাড়বে, অর্থাৎ বেশি পরিমাণে তড়িৎ পরিবাহিত হবে। তবে এক্ষেত্রে দেখা যায় এদের তড়িৎ পরিবাহিতা প্রথমে বক্র আকারে এরকম বক্র আকারে বাড়তে থাকে, খেয়াল করো এরকম বক্র আকারে বাড়তে থাকে, কিন্তু একটি পর্যায়ে গিয়ে অসীম লঘুতায় সে কিন্তু অনেক বেশি পরিমাণে আয়নিত হয়ে যায়, তখন তড়িৎ পরিবাহিতা একদম শার্পলি সরলরৈখিক এখানে দেখো এই তুল্য পরিবাহিতার সমান্তরালে সে বাড়তে থাকে, উলম্ব আকারে এরকম বাড়তে থাকে। এটি হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটি হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ। আর এটি হলো তোমার তীব্র তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ। তাহলে আমরা দেখলাম এই যে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের মোলার পরিবাহিতা ঘনমাত্রা হ্রাসের সাথে সাথে সরলরৈখিকভাবে বৃদ্ধি পায়, আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যের তোমার ঘনমাত্রা হ্রাসের সাথে প্রথমে তার বক্র আকারে বৃদ্ধি পায়, পরবর্তীতে গিয়ে সেক্ষেত্রে কি হয়, যখন খুব বেশি পরিমাণে লঘু করা হয় অর্থাৎ অসীম লঘু করা হয় তখন কি হবে, সে কিন্তু সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাবে, ফলে তার তড়িৎ পরিবহন ক্ষমতা কে দ্রুত বৃদ্ধি পাবে এবং সেটি শার্পলি বেড়ে যায়, হঠাৎ করে বেড়ে যায়। এটি হলো তাদের এই তোমার তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার সাথে ঘনমাত্রার একটি সম্পর্ক। এবার আমরা আসব তুল্য পরিবাহিতা এবং এই মোলার পরিবাহিতার দু একটি গাণিতিক সমস্যা যদি আমরা একটু করতে পারি। হ্যাঁ, আমরা একটা স্লাইডে দিলাম একটি অঙ্ক, সেক্ষেত্রে দেখে নাও সেটি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি
পরিবাহিতা কোষের কি দেওয়া আছে, একটি পরিবাহিতা কোষের দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব হলো 1 সেন্টিমিটার এবং প্রতিটির প্রস্থচ্ছেদ হলো 2 সেন্টিমিটার স্কোয়ার। প্রতি লিটার দ্রবণে 50 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। এর দ্রবণ দ্বারা ওই কোষকে পূর্ণ করা হলে কোষটির রোধ হয় কত, তোমার 7.25 ওহম। দ্রবণটির তুল্য রোধ কত? তাহলে আমরা জানি, এখানে দেখে নাও যে তুল্য রোধ, এই যে তুল্য রোধ কাপ্পা ইজিক্যালস, এখানে কত আসবে, এখানে ল্যামডা ইজিক্যালস, আমরা দেখব এখানে আমরা জানি রোধ, আপেক্ষিক রোধ কাপ্পা ইজিক্যালস 1/r ইন্টু কি L/A। এটি দেখে নাও। তাই এটি যদি কাপ্পা আমরা বের করতে পারি তাহলে আমরা এখানে ইয়েও বের করতে পারবো, আমরা তাদের তুল্য রোধ বের করতে পারবো। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো কত আসে, তার ওহম কত, এখানে রোধ কত দেওয়া আছে 1/7.25 ওহম, এটি 7.25। আর এখানে দেখো দূরত্ব কত দেওয়া আছে 1 সেন্টিমিটার, এটি 1 এটি 2, তাহলে আমরা আপেক্ষিক পরিবাহিতা পেয়ে যাব। তাহলে কত আসে দেখো হিসাব করে, তাহলে কত আসে 0.0689 এটি। তাহলে এর কত হবে, এটি হবে পার ওহম পার সেন্টিমিটার এটি। তাহলে এই ক্ষেত্রে দেখো এখন কাপ্পায়ের সাথে আমাদেরকে বলছে কি তুল্য রোধ বের করতে হলে, তাহলে কাপ্পা ইজিক্যালস, এখানে দেখো তুল্য রোধ এটি ইজিক্যালস এটি দেখো এখানে কাপ্পা ইজিক্যালস ইন্টু কি 1000 সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই কি সি। আমাদের এখানে সি বের করতে হবে, সি কি, সি হলো তার তুল্য ভর বের করতে হবে। তাহলে তুল্য ভর এখানে কত দেওয়া আছে, আমরা যদি পটাশিয়াম ক্লোরাইড দেখি তাহলে পটাশিয়াম ক্লোরাইড হলো এখানে কত দেওয়া আছে 50 গ্রাম, তাহলে 50 গ্রাম ডিভাইডেড বাই 39.1 প্লাস 35.5 এটি, তাহলে কত আসবে এখানে দেখো right, এটি কত 0.670, এত কি এটি হলো নর্মালিটি গ্রাম ইকুইভ্যালেন্ট, এটি আসবে। তাহলে এক্ষেত্রে আমরা বসাই দেই, তাহলে কাপ্পা পেলাম আমরা কত 0.689 ইন্টু কি হবে 1000 ডিভাইডেড বাই 0.670, এটি আসবে মানটি। একশো 2.8, এখানে দেখো 102.385,
তাহলে এর ইউনিট কত হবে? ইউনিট তোমরা নিশ্চয়ই জানো, এটা কি কাপা, এখানে কি এটি হলো কাপা হলো কি ওহম, পার ওহম কি পার সেন্টিমিটার স্কোয়ার, আর এখানে ছিল কি সেন্টিমিটার কিউব, আর কি তোমার গ্রাম ইকুইভ্যালেন্ট পার। তাহলে ইউনিট আসবে 102.835 পার ওহম সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট পার গ্রাম ইকুইভ্যালেন্ট, এটি আসবে তার একক। এইভাবে তোমাদের হাজারি স্যারের বইয়ে কতগুলো অঙ্ক দেওয়া আছে, তোমরা জাস্ট এগুলো অঙ্কগুলো করে নিবে। আমাদের পরবর্তী আলোচনা আমরা যাব তড়িৎ বিশ্লেষণ। তো 23 নাম্বার 23 নাম্বার আমরা এরপরে আসবো আমাদের তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষণটা কি? এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, তাদের তড়িৎ পরিবাহিতা পরিমাপ করলাম। এই তড়িৎ পরিবাহিতা কিন্তু বাস্তবেও নির্ণয় করা যায়। তোমরা যদি মিটার ব্রিজের মাধ্যমে, বিশেষ করে ফিজিক্সে এগুলো করানো হয়, আমাদের কেমিস্ট্রিতে আছে, এখন কেমিস্ট্রিতে এই পরিবাহিতা কোষই একদম একদম তৈরি করা কিনতে পাওয়া যায়। যে কোনো একটা দ্রবণের মধ্যে ডুবিয়ে দিলে এরকম একদম প্যান কন্ডাক্টোমিটার মানে কি এরকম তোমার দেওয়া থাকবে, 1 সেন্টিমিটার দূরত্বে থাকবে, আর এরকম 1 সেন্টিমিটার কিউব স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বার সেখানে একদম আগে থেকেই থাকে। তারপর এটাকে ডুবালে একদম তোমার ইলেকট্রনিক ঘড়ির মতো একদম সরাসরি তার তড়িৎ পরিবাহিতা জানা যায়। এটিকে আমরা তোমাদের বইয়ে, হাজারি স্যারের বইয়ে একটি পদ্ধতি দেওয়া আছে অবশ্য, মিটার ব্রিজের মাধ্যমে। সেই মিটার ব্রিজের মাধ্যমে হুইটস্টোন ব্রিজের নীতি মেনে চলে এটি। হুইটস্টোন ব্রিজের মাধ্যমে আমরা যদি শুধু একটু দেখাই নেই যে কিভাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবাহিতা পরিমাপ করতে হয়। 20 নম্বর এখানে একটা স্লাইড আছে, স্লাইডটি একটু তোমরা দেখে নাও যে তড়িৎ বিশ্লেষ্য মিটার ব্রিজের মাধ্যমে একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কিভাবে তোমার প্রথমে রোধ বের করা হয়, সেই রোধ থেকে তার পরিবাহিতা নির্ণয় করা হয়। মিটার ব্রিজের সজ্জাটা আমরা একটু দেখাচ্ছি, খেয়াল করো, একটু বড় করে দাও। মিটার ব্রিজের সজ্জাটা দেখো, এখানে তোমরা মিটার ব্রিজ যদি ফিজিক্স ল্যাবে যাও তাহলে মিটার ব্রিজ দেখতে পাবে। আমরা এখানে দুইটা চিত্র দিয়েছি, দেখো প্রথমে দুটি, এখানে আর এবং আর হলো একটি রোধ। এখানে দেখো এই আর রোধটাকে তোমাকে পরিবর্তন করতে হবে। মিটার ব্রিজের একটি সজ্জা আমরা দেখিয়েছি, এখানে একটি তোমার মিটার ব্রিজের মধ্যে দেখো একটি 100 তোমার সেন্টিমিটার লম্বা একটি তার থাকে। এই তারের মধ্যে তোমার এই মিটার ব্রিজের সাথে একটি গ্যালভানোমিটার দেখো মাঝখানে, বাম পাশে দেখো আর ডান পাশে হলো একটি তড়িৎ বিশ্লেষণ কোষ বা যে কোনো একটি তড়িৎ কোষ রাখা হয়। এই উপরে থাকে একটি ব্যাটারি এবং নিচে দেখো একটি টেলিফোন সজ্জা বা বাজ্জাজ আছে। এই বাজ্জাজ বা টেলিফোন সজ্জার কাজ কি? সেটি হলো তুমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ সিতে রেখে, আর সেইখানে ওই যে রোধ যে আর দেওয়া আছে, সেইখানে একটা রোধ তুমি রোধের যে পিন, সেই পিনটাকে খুলে তারপরে তোমাকে এখানে গ্যালভানোমিটারও অনেক সময় দেওয়া হয়। এই মিটার ব্রিজের বাজ্জাজকে 100 সেন্টিমিটার যে লম্বা তার, এই তারের উপর স্থাপন করে এখানে একটা জকি আছে, জকিটাকে স্থাপন করে দেখতে হবে যে সেখানে সাউন্ড হচ্ছে কিনা। যদি সাউন্ড হইতে থাকে তাহলে বুঝবে যে কোষটা তোমার কোষটা কি হলো, কোষটা কাজ করছে। এবার তুমি কি করবে, এইরকম তোমার রোধ দিয়ে তখন সেখানে ওই যে আরের মধ্যে রোধ দিয়ে দেখতে হবে যে এটির রোধ কত হবে, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রোধ কত হবে। এক্ষেত্রে আমরা দেখব যে জকিটাকে যদি এই তার এ থেকে বি এর মধ্যে দেখো, বি থেকে এ এর দিকে যদি আমরা টানি, তখন যেই পয়েন্টে গিয়ে এই বাজ্জাজ সাউন্ড শোনা যাবে না, অর্থাৎ সেটি হবে নাল পয়েন্ট। এই নাল পয়েন্ট বের করতে পারলেই তুমি তড়িৎ বিশ্লেষের রোধ বের করতে পারবে। পরবর্তী স্লাইডটা দেখো, সেক্ষেত্রে তুমি দেখবে
যে আমরা এরকম একটি ফর্মুলা এখানে দিয়েছি যে কিভাবে এই তোমার এটি হুইটস্টোন ব্রিজের নীতি মেনে চলে যদি কোষের রোধ আর দেখো কোষের রোধ এটি আমরা বের করব, তাহলে সেক্ষেত্রে হলো যে কোনো রোধ আর কে আমরা ইয়ে করবো। স্লাইডটা দাও, স্লাইডটা দাও। এটি দেখো এখানে 100 মাইনাস এল ডিভাইডেড বাই এল, এই এলটাই তুমি বের করবে ইয়ার মাধ্যমে। এরকম সজ্জাটা সজ্জিত করে সেখানে দেখতে হবে যে বাজাসটা কোথায় গিয়ে তোমার শব্দ একদম ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সেইটা হলো তোমার নাল পয়েন্ট। এই নাল পয়েন্টের দূরত্ব হলো তোমার 100 থেকে নাল পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব সেটি বাদ দিলে আমরা যে 100 মাইনাস এল পাবো, তারপরে এল সেখানে বসাই দেবো। এল দূরত্ব সেটি কি ওই 100 সেন্টিমিটার যে লম্বা যে তার, সেই তারের মধ্যে যে পয়েন্টগুলো আছে সেই দূরত্বটা এখানে বসাই দেবো। বসাই দিলে এখান থেকে আমরা মিটার ব্রিজের মাধ্যমে কোষের রোধ পেয়ে যাব। হ্যাঁ, এরপরে কোষের রোধকে আমরা যদি তার ব্যস্তানুপাতিক করি তাহলে সেক্ষেত্রে আমরা কোষের পরিবাহিতা পাবো। এরপর আমরা আসবো আমাদের, যদিও আমাদের এখানে আমরা রোধ এভাবে বের করতে পারবো, এটাই এখন বর্তমানে করা হয় না। সেটি কি করা হয়, সেটি এখন এক ধরনের পরিবাহিতা কুশি কিনতে পাওয়া যায়। একটু আগে আমি যেটা বললাম যে সেই ক্ষেত্রে তোমার কন্ডাক্টোমিটার নামে একটি কোষ পাওয়া যায়, সেটি দ্রবণে দিলেই সাথে সাথে ইলেকট্রনিক যন্ত্রের মধ্যে একদম রিডিং চলে আসবে। এবার আমরা আসবো তড়িৎ বিশ্লেষণ কি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ নিয়ে এরকম একটি পাত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ নিয়ে যে কোনো একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আমরা দ্রবণ নিব, নিয়ে এর মধ্যে যদি দুইটি তড়িৎদ্বার স্থাপন করি, এই দুইটি তড়িৎদ্বার স্থাপন করে তড়িৎদ্বারের দুইটি প্রান্তকে একটি ব্যাটারির, এটি একটি ব্যাটারি এখানে দেখো বড় দাগ পজিটিভ ছোট দাগ নেগেটিভ, এটি একটি সুইচের সাহায্যে অন করলে সেক্ষেত্রে কি হবে, এখানে তড়িৎ প্রবাহিত হবে এবং তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া চলতে থাকবে। এটি একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ যদি আমরা এখানে রাখি, এই দুটি হলো তড়িৎদ্বার। এটি আমরা গত ক্লাসে একটু বলেছিলাম। এই দুইটি তড়িৎদ্বার মানে হলো দুইটি ধাতব দণ্ড। এই দুইটি তড়িৎদ্বারকে একটিকে বলা হয় অ্যানোড, একটিকে বলা হয় ক্যাথোড। এটিকে বলা হয় অ্যানোড। খেয়াল করো, ব্যাটারির যদি তড়িৎ বিশ্লেষণ কোষ হয়, এটিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ কোষ। সেটি কি, একটি পাত্রে কোনো তড়িৎ বিশ্লেষ্যের বিগলিত বা গলিত দ্রবণ নিয়ে এর মধ্যে দুইটি তড়িৎদ্বার প্রবেশ করিয়ে এই তড়িৎদ্বার দুইটিকে একটি ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করে তড়িৎ প্রবাহিত করলে এই পদার্থটির বিশ্লেষণ ঘটে। এই যে এখানে একটি রাসায়নিক পরিবর্তন ঘটে, এই রাসায়নিক পরিবর্তনটিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। এবং এই পাত্র সমেত এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে বলা হয় তোমার তড়িৎ বিশ্লেষণ কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। এই যে তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে কি কি থাকে দেখে নাও। এই যে তড়িৎদ্বার, এটি হলো অ্যানোড, এটি হলো ক্যাথোড, আর এটি হলো ব্যাটারি। এখানে তড়িৎ বিশ্লেষণ কোষের কাজ কি, সেটি হলো তড়িৎ প্রবাহের মাধ্যমে রাসায়নিক পরিবর্তন সংঘটিত করা। যদিও আমরা পরবর্তীতে আলোচনা করব যে বিভিন্ন ধরনের তড়িৎ কোষ রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখব গ্যালভানিক কোষ, তড়িৎ বিশ্লেষণ কোষ, আবার তোমার এই ফুয়েল সেল বা জ্বালানি কোষও আছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে যেহেতু আমরা ইলেকট্রোলাইসিস নিয়ে আলোচনা করছি, একটু এটি আমরা জেনে নেই। এখানে কোনটিকে ক্যাথোড বলা হয়, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যেটি থাকবে সেটি হলো কে তোমার অ্যানোড, এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যেটা থাকবে সেটি ক্যাথোড। এটি হলো তড়িৎ বিশ্লেষণ কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষ, এই তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে রাসায়নিক পরিবর্তন সংঘটিত আমরা বলেছি। সেক্ষেত্রে অ্যানোডে যে কোনো পদার্থের জারণ ঘটবে এবং ক্যাথোডে বিজারণ ঘটে। সেটি দেখো, আমরা যদি এখানে বিগলিত সোডিয়াম ক্লোরাইড নেই, বিগলিত সোডিয়াম ক্লোরাইড নিলে এক্ষেত্রে কি হবে তোমরা একটু স্লাইডেও দেখতে পারো। বিগলিত সোডিয়াম ক্লোরাইড এইরকম একটি সজ্জা, এটি হলো তড়িৎ বিশ্লেষণ কোষ। এই বিগলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যদি নিই আমরা এখানে, তাহলে সোডিয়াম ক্লোরাইড বিগলিত দ্রবণ কি হবে, সোডিয়াম আয়ন তৈরি হবে, ক্লোরাইড আয়ন তৈরি হবে।
যখনই আমরা সুইচ অন করে তড়িৎ বিশ্লেষণ এখানে তড়িৎ প্রবাহিত করব, তাহলে ক্যাটায়ন, এখানে দেখো ক্যাটায়ন এই তড়িৎদ্বারের দিকে যাবে, অর্থাৎ ক্যাটায়ন কি ক্যাথোডের দিকে যেতে থাকবে এবং অ্যানায়ন অ্যানোডের দিকে যাবে। যেহেতু ক্যাটায়ন এই তড়িৎদ্বারের দিকে যায় এই জন্য এটাকে বলা হয় ক্যাথোড, আর যেহেতু এই অ্যানায়ন এই তড়িৎদ্বারের দিকে যায় এই জন্য এটাকে বলা হয় অ্যানোড। সেজন্য এখানে খেয়াল করো দুইটি রাসায়নিক বিক্রিয়া হয়। অ্যানোডে সংগঠিত বিক্রিয়া, অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া হয়। অ্যানোডে সংগঠিত বিক্রিয়া এটি হলো জারণ বিক্রিয়া। খেয়াল রাখবে কি সেটি কি হবে, যে ক্লোরাইড আয়ন অ্যানোডে গিয়ে একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। এরকম দুইটি ক্লোরাইড আয়ন যাবে, দুইটি ক্লোরিন পরমাণু হবে, তখন একটি ক্লোরিন অণু হিসেবে সে নির্গত হবে, এইখান থেকে ক্লোরিনের বুদবুদ তৈরি হবে। আর এটি ক্যাথোডে সংগঠিত বিক্রিয়া কি হবে, ক্যাথোডে সংগঠিত বিক্রিয়া হবে বিজারণ। তাহলে বিজারণটা কি, সোডিয়াম আয়ন ক্যাটায়ন কোথায় যাবে, ক্যাথোডে যাবে, সেই ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে এবং এখানে সে জমা হবে। এটি হলো একটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এখন আমরা দেখতেছি যে এই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার অনেক ধরনের প্রয়োগ আছে। এখানে শুধুমাত্র এক ধরনের ক্যাটায়ন এক ধরনের অ্যানায়ন থাকলে তাদের তড়িৎ বিশ্লেষণ কিন্তু খুব সহজেই ব্যাখ্যা করা যায়, কিন্তু যদি একাধিক ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে সেটি তড়িৎ বিশ্লেষণ একটু ভিন্ন প্রক্রিয়া, যেটি আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে জাস্ট আমরা একটু ফ্যারাডের সূত্র নিয়ে একটু আলোচনা করে নিই। ফ্যারাডের সূত্রটা কি, প্রথমে আসো ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র। সেটি হলো এই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় একটি পদার্থ জারিত হচ্ছে, অপর একটি পদার্থ বিজারিত হচ্ছে, অর্থাৎ একটিতে কোনো দ্রবের, এখানে দেখো এখানে কোনো পদার্থ সঞ্চিত হয় আবার কোনো পদার্থ দ্রবীভূত হয়। তাহলে সেই ক্ষেত্রে বিজ্ঞানী ফ্যারাডের এই সূত্র অনুযায়ী হলো কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ তাদের সেক্ষেত্রে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণের সমানুপাতিক। আবার বলছি, কোনো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত তড়িতের পরিমাণের সমানুপাতিক। যদি ধরে নাও যে তোমার কোনো একটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ডাব্লু পরিমাণ পদার্থ সঞ্চিত হয়, ডাব্লু, এটি আমরা বলছি ফ্যারাডের প্রথম সূত্র। এখানে দুইটি সূত্র আছে, তোমাদের সিলেবাসভুক্ত শুধু একটি সূত্র। তাইলে প্রথম সূত্র অনুযায়ী হলো কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ যদি ডাব্লু হয় এবং প্রবাহিত তড়িতের পরিমাণ যদি কিউ হয়, তাহলে ডাব্লু প্রপোর্শনাল কিউ, অর্থাৎ কিউ কুলম্ব পরিমাণ কোনো চার্জ প্রবাহে কোনো তড়িৎদ্বারে যদি ডাব্লু গ্রাম পদার্থ সঞ্চিত হয় তাহলে কি ডাব্লু প্রপোর্শনাল কিউ। এখানে দেখে নাও যে ডাব্লু, এখানে যদি আমরা এই সমানুপাতিক চিহ্ন, ওটা একটি ধ্রুবক দিতে হবে, ডাব্লু ইকুয়াল জেড কিউ। এই যে জেড, এখানে জেড একটি সমানুপাতিক ধ্রুবক, জেড একটি সমানুপাতিক ধ্রুবক, এর মান তড়িৎ বিশ্লেষের প্রকৃতির উপর নির্ভর করে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, প্রকৃতি বা উপাদানের উপর, উপাদানের উপর নির্ভর করে, সেক্ষেত্রে একে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যবল। আমরা একটু আগেই তুল্যবল বুঝিয়েছি, কিন্তু সেটি কিন্তু এটি নয়, তড়িৎ রাসায়নিক তুল্যভর। এটিকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট তুল্যবর বলে। খেয়াল করো, অর্থাৎ এই যে জেডকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যবল। আমরা যদি জেড এর সংজ্ঞা দিতে পারি তাহলে বুঝতে পারবে, যদি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করে, তাহলে 1 কুলম্ব চার্জ প্রবাহে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় সেটি হলো তার তড়িৎ রাসায়নিক তুল্যবল। যদি তড়িৎ প্রবাহ
কিউ ইজ ইকুয়ালস 1 কুলম্ব হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল জেড, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়ালস জেড। তাহলে আমরা কি তড়িৎ রাসায়নিক তুল্য বলের ডেফিনেশন দিতে পারি। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্য বলের ডেফিনেশন কি হবে, 1 কুলম্ব চার্জ প্রবাহে কোনো তড়িৎ বিশ্লেষ্য কোষে বা তড়িৎ বিশ্লেষণ কোষে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় বা দ্রবীভূত হয় তাকে বলা হয় ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যবল। এবার আসো, এই তড়িৎ রাসায়নিক তুল্যবল আমরা জানলাম বিভিন্ন পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যবল বিভিন্ন হয়, সেটি আমরা বের করতে পারি। সেটি কিভাবে, খেয়াল করো, যেমন মনে করো কপার, দুইটি কপারের চার্জ কত আমরা দেখি, ধনাত্মক চার্জ। সেখানে যদি সে 2টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে 1 মোল কপারে পরিণত হবে। এটি হলো 1 মোল কপার। 1 মোল কপার হলো 63.5 গ্রাম। তাহলে সে কয় মোল ইলেকট্রন গ্রহণ করলো, 2 মোল ইলেকট্রন সে গ্রহণ করে। তাহলে 2 মোল ইলেকট্রনের চার্জ প্রবাহিত করতে হয়েছে। 2 মোল ইলেকট্রনের চার্জকে বলা হয় 2 ফ্যারাডে। 2 ফ্যারাডে, এখানে ফ্যারাডে একটি কনস্ট্যান্ট, এটি হলো 96,500 কুলম্ব। তাহলে সেটি কত আসবে, 2 ইন্টু কে, 96,500 কুলম্ব। 96,500 কুলম্ব চার্জ প্রবাহে কপার সঞ্চিত হতে কত, 63.5 গ্রাম। তাহলে 1 কুলম্ব চার্জ প্রবাহে কপার সঞ্চিত হবে কত, তাহলে সেক্ষেত্রে হবে 63.5 ডিভাইড বাই কি, 2 ইন্টু 96,500। এটি হলো তোমার ওই কপারের তড়িৎ রাসায়নিক তুল্যবল। তাইলে আমরা এখান থেকে একটা ফর্মুলা পেয়ে যাই, যে কোনো পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যবল, তড়িৎ রাসায়নিক তুল্যবল জেড ইজিক্যালস কি আসবে, দেখো, গ্রাম পারমাণবিক ভর, পদার্থের গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই এই 2 হলো তার চার্জ বা যোজনী। তাহলে লেখো যোজনী, আর হলো ফ্যারাডে, কি 96,500 কুলম্ব 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব। এটি হলো তোমার কি ওই পদার্থের তুল্যবল। যে কোনো রাসায়নিক পদার্থের আমরা তুল্যবল বের করতে পারবো, তার গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী ইন্টু কে 96,500। যদি অ্যালুমিনিয়াম বের করো, দেখো অ্যালুমিনিয়াম 3+, সে কয়টি, 3টি ইলেকট্রন গেইন করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হচ্ছে। তাহলে অ্যালুমিনিয়াম এর তড়িৎ রাসায়নিক তুল্যবল কত হবে, তড়িৎ রাসায়নিক তুল্যবল জেড হবে কত, দেখো জেড হবে তড়িৎ রাসায়নিক তুল্যবল অ্যালুমিনিয়ামের গ্রাম পারমাণবিক ভর হলো 27, তার যোজনী হলো 3 ইন্টু 96,500। এত কি হবে, গ্রাম পার কুলম্ব হবে ইউনিট, তার একক হবে এত গ্রাম পার কুলম্ব। এটি হলো অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যবল। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে চার্জের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক কি, যেটি তোমরা ফিজিক্সে জানো যে প্রতি একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় কোনো পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহীর যে কোনো প্রস্তুতির মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটি হলো তার কে তড়িৎ প্রবাহ। অর্থাৎ তড়িৎ প্রবাহ I ইজ ইকুয়ালস কি কিউ বাই টি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বসাই দেই কিউ ইজ ইকুয়ালস কি আইটি, তাহলে আমরা কি পাবো, ডাব্লিউ ইজ ইকুয়ালস জেড আইটি। এটি হলো তোমার ফ্যারাডের সূত্র থেকে পাওয়া যায় ডাব্লিউ ইজ ইকুয়াল জেড আইটি। এর মাধ্যমে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের তুমি তার দ্রবীভূত পদার্থের পরিমাণ বা কি পরিমাণ পদার্থ জমা হয় সেটি কিন্তু হিসাব করতে পারবে যদি সময় দেওয়া থাকে, এবং তড়িৎ প্রবাহের পরিমাণ দেওয়া থাকে এবং তুমি ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যবল হিসাব করে নাও, তাহলে তার কি পরিমাণ পদার্থ জমা হয় সেগুলি জানা যাবে। আমরা আগামী ক্লাসে এই সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা সমাধান করব এবং তড়িৎ বিশ্লেষণের এই যে তড়িৎ বিশ্লেষণের কিছু প্রয়োগ আছে সেগুলো ডিটেলস আমরা আলোচনা করব। তোমাদের যদি এই আমার ক্লাসের মধ্যে কোনো রকম প্রশ্ন থাকে সেটি তোমরা ইনবক্সে দিবে। আমি কিন্তু প্রথম একটি ক্লাস করেছিলাম এর আগে, সেই ক্লাসের যেগুলো তোমরা প্রশ্ন করেছো সাথে সাথেই আমরা সেগুলোর উত্তর দিয়ে দিয়েছি। আজকের ক্লাসেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো তোমরা প্রশ্ন করবে, ইনবক্সে থাকলে আমি সেগুলোর উত্তর দিয়ে দেব। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থাকো।